আচ্ছা, আমাদের ক্লাসের শেষের দিকে 10 থেকে 15 মিনিট সময় থাকবে আপনাদের প্রশ্নের জন্য। ক্লাসের মাঝে কোনো প্রশ্ন আমি নিব না, ঠিক আছে? তো এখন যেটা হচ্ছে যে আমরা বেসিক কিছু টুলস, এখানে বেসিক কিছু শেপ নিয়ে আসলাম, যেটা হচ্ছে মাউস থেকে এই শেপের উপরে রাইট বাটন ক্লিক করে এই ছোট অ্যারোতে ক্লিক করে এটা বাইরে নিয়ে আসছি, ঠিক আছে? তারপর মাউস থেকে লেফট বাটন হোল্ড করে আমি এখানে যে কোনো জায়গায় এটা রাখতে পারি। তো এখানে বেসিক শেপ গুলোর মধ্যে আমরা একটু পরিচিত হয়ে যাই। যেমন প্রথমটা দেখতে পাচ্ছি আমরা রেক্ট্যাঙ্গুলার, দ্বিতীয়টা হচ্ছে রাউন্ড রেক্ট্যাঙ্গুলার, তারপরে যেটা আছে ইলিপস টুল, পলিগন টুল, স্টার টুল, প্লেয়ার টুল, ঠিক আছে? এখান থেকে আমরা মোটামুটি দেখতে পেলাম যেখানে 6টা টুলের সাথে পরিচিত হলাম। এই প্রত্যেকটা টুলসে যখন আমরা মাউস রাখতেছি দেখেন প্রত্যেকটা টুলসের নাম শো করছে এবং ব্র্যাকেটে তার শর্টকাট শো করছে, কিবোর্ড শর্টকাট। যেমন রেক্ট্যাঙ্গুলার টুলের শর্টকাট হচ্ছে এম, রাউন্ড রেক্ট্যাঙ্গুলার কোনো শর্টকাট দেওয়া নেই। এখান থেকে ইলিপস টুলের শর্টকাট হচ্ছে এল, ঠিক আছে? পলিগনে কোনো শর্টকাট দেওয়া নেই, স্টারের শর্টকাট দেওয়া নেই, ফ্লায়ারের কোনো শর্টকাট দেওয়া নেই, ঠিক আছে? তো এখান থেকে মোটামুটি আমরা দেখতে পেলাম যে 2টা টুলের শর্টকাট দেওয়া আছে। আমরা চাইলে বাকিগুলো শর্টকাট অ্যাড করতে পারি, আমরা আস্তে আস্তে দেখবো। তো প্রথম অবস্থায় আমি এখান থেকে রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করছি, ঠিক আছে? মাউস থেকে লেফট বাটন দিয়ে আমি এই শেপটার উপর ক্লিক করছি। আমি রেক্ট্যাঙ্গুলার শেপটা সিলেক্ট করলাম। তো রেক্ট্যাঙ্গুলার শেপ আমরা কত ভাবে নিতে পারি একটু দেখে নিই। প্রথমত আমি যখন রেক্ট্যাঙ্গুলার টুলটা সিলেক্ট করেছি আমার মাউস ক্রসরের চিহ্নটা কিন্তু পরিবর্তন হয়েছে, একটা টার্গেট চিহ্নটার মতো দেখাচ্ছে, অথবা প্লাস চিহ্নের মতো অনেকটা দেখতে। তো এই চিহ্নের মাধ্যমে আমি যেখান থেকে শুরু করতে চাই, যেমন এই টুলটা সিলেক্ট করার পরে আমি চাচ্ছি এখান থেকে মাউস থেকে লেফট বাটন হোল্ড করে আমি ড্রাগ করব। ড্রাগ করে আমি আমার ইচ্ছা মতো যতটুকু, যেদিকে সাইডে বড় চাইলে সাইড দিকে যাব, লম্বায় বড় চাইলে লম্বা করব, ঠিক আছে? ইচ্ছা মতো আমি ড্রাগ করে নিতে পারি একটা বক্স আকারে, ঠিক আছে? তো আমি এটা নিলাম। তো এখানে ডিফল্ট অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে এটার একটা বর্ডার আছে যেখানে ব্ল্যাক কালার, এবং এটার মাঝে একটা কালার দেখতে পাচ্ছি যেটার ফিল কালার বলে থাকি আমরা, ঠিক আছে? এখানে 2টা কালার, একটা হচ্ছে ফিল কালার, একটা হচ্ছে স্টক কালার। বর্ডারে যে কালারটা দেখতে পাচ্ছি এটাকে স্টক বলা হয়, এটা হচ্ছে স্টক কালার। তাহলে ফিল কালার এবং স্টক কালার আমরা অবজেক্টের মধ্যে দেখতে পাচ্ছি, এটা ডিফল্ট অবস্থায় ব্ল্যাক এন্ড হোয়াইট থাকে। আচ্ছা, এখন আমরা আসি যে আমি এই অবজেক্টটাকে যে সিলেক্ট করে এখান থেকে সরিয়ে নিয়ে গেলাম, এটা কিভাবে করলাম। এটা হচ্ছে যে আমরা কোনো অবজেক্টকে সিলেক্ট করার জন্য প্রথমে কি বলেছি, সিলেকশন টুল। সিলেকশন টুলের কাজ হচ্ছে অবজেক্টকে সিলেক্ট করা। তার মানে আমি এটাকে যদি সিলেক্ট করতে চাই যে আমি এই অবজেক্টটা সিলেক্ট করব, সেক্ষেত্রে কি করব, সিলেকশন টুলের মাধ্যমে আমি অবজেক্টের উপর ক্লিক করব। তাহলে দেখেন অবজেক্টটা সিলেক্ট হয়ে গেছে এবং এখানে দেখাচ্ছে চতুর্থ সাইডে বক্সের মতো। এই বক্সটাকে বলা হয় বাউন্ডিং বক্স, ঠিক আছে? তাহলে আমরা সিলেকশন টুলের মাধ্যমে একটা অবজেক্টকে সিলেক্ট করলাম, সেটার একটা বাউন্ডিং বক্স দেখতে পাচ্ছি। এই বাউন্ডিং বক্সের বিভিন্ন পয়েন্ট গুলো, যেমন কর্নারে পয়েন্ট আছে, সেন্টার পয়েন্ট গুলো আছে, এগুলোর মাধ্যমে আমরা চাইলে এই বক্সটাকে, যেমন আমি এই সাইটে যাচ্ছি, সাইটে গেলে দেখেন আমার মাউস কুরসরের চিহ্নটা পরিবর্তন হয়ে যাচ্ছে, যে এটা বড় করার মতো একটা চিহ্ন দেখাচ্ছে। কিংবা আমি এই উপরের এই পয়েন্টটাতে যাচ্ছি টপে, টপ সাইটে আমার দেখাচ্ছে একই চিহ্ন দেখাচ্ছে বড় করার জন্য। আমি বটম সাইডে যাচ্ছি, নিচের অংশে, নিচের অংশে আমার এরকম বড় করার অপশনটা আসতেছে। আমি লেফট সাইডে যাচ্ছি, লেফট সাইডে অপশনটা শো করছে, রাইট সাইডে শো করছে। এবং আমি এই বক্স থেকে একটু দূরত্বে মাউসটা রাখলে আমার মাউস ক্রসরের চিহ্নটা একটু পরিবর্তন হয়ে যাবে, এটা দেখা যাচ্ছে বাঁকা একটা চিহ্ন, যেটার মাধ্যমে দেখাচ্ছে যে আমি চাইলে এই বক্সটাকে ঘোরাতে পারি। তো এই কাজগুলো কিভাবে করব, আমি যদি চাই এই সাইডটা একটু বড় করে নিব, আমি এই বাউন্ডারি বক্স এই এরিয়াতে গেলে আমার যখন মাউস কুরসরটা এরকম একটা চিহ্ন দেখাবে যে বড় করার মতো চিহ্ন দেখাচ্ছে, তখন আমি মাউস থেকে লেফট বাটনটা হোল্ড করে ড্র্যাগ করলে সেটা বড় করতে পারবো সেই সাইডটা। আচ্ছা, আমি চাচ্ছি নিচের দিকে বড় করবো, সেক্ষেত্রে নিচের অংশে একইভাবে মাউসটাকে হোল্ড করে মাউস থেকে লেফট বাটন ড্র্যাগ করে বড় করছি, অথবা চাইলে ছোট করতে পারি, ছোট করে নিতে পারি। আবার আমরা অবজেক্টের মাঝে সিলেক্ট করে আমি চাইলে এই অবজেক্টটাকে সরিয়ে নিতে পারি, জায়গার পরিবর্তন করতে পারি। এই পরিবর্তন করা কিংবা সরানোকেই বলা হয় মুভ করা। তার মানে আমি যেটা বলেছিলাম যে সিলেকশন টুলের কাজ হচ্ছে অবজেক্টকে সিলেক্ট করা, রিসাইজ করা। রিসাইজ বলতে সাইজের পরিবর্তন, এই যে আমি সাইজের পরিবর্তন করছি, এটা হচ্ছে রিসাইজ, ঠিক আছে? মুভ করা, এই যে আমি সরাচ্ছি, এটাকে বলা হয় মুভ করা।
তারপর আমি বললাম যে কর্নারে আসলে একটা বাঁকা চিহ্ন দেখাবে, এটার মাধ্যমে আমি ড্র্যাগ করলে অবজেক্টটাকে ঘোরাতে পারবো, আমার শেপটাকে ঘোরাতে পারবো। তাহলে এই ঘোরানোটাকে বলা হয় রোটেট করা। তাহলে আমি এখানে সিলেকশন টুলের কয়েকটা কাজ দেখলাম: অবজেক্টকে সিলেক্ট করা, মুভ করা, রিসাইজ করা, রোটেট করা। ঠিক আছে, ওকে। তো আমি এখন এই অবজেক্টটা যেহেতু সিলেক্ট করা আছে, এই সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি কোনো অবজেক্টের কিংবা কোনো শেপের কালার পরিবর্তন করতে চাই, সেই শেপটা অবশ্যই সিলেক্ট থাকতে হবে। তো আমি এখানে সিলেক্ট করেছি। তো আমি চাচ্ছি যে এখানে মাঝের যে ফিল কালারটা আছে, এটা আমার ব্যাকগ্রাউন্ডে আর্টবোর্ডটা হচ্ছে হোয়াইট এবং আমার এখানে শেপের কালারটাও দেওয়া আছে হোয়াইট, এই জন্য বোঝা যাচ্ছে না। আমি চাচ্ছি এই ফিল কালারটা পরিবর্তন করব এবং বর্ডারের যে কালারটা আছে স্টক কালার ব্ল্যাক, এটাকেও পরিবর্তন করব। এটা কিভাবে করব? তো এটার জন্য আমরা যা করব, অবজেক্টটাকে সিলেক্ট রেখে আমরা টুলস বারে নিচের দিকে আসলে দেখতে পাবো দুইটা অপশন আছে, একটা হচ্ছে স্টক, একটা হচ্ছে ফিল। তো এখানে স্টকটা উপরে দেখাচ্ছে, আমি যদি ফিলে ক্লিক করি ফিলটা উপরে দেখাবে, স্টকে ক্লিক করলে স্টকটা উপরে দেখাবে। ঠিক আছে, উপরে যেটা আসবে সেটাতেই আমরা কালার দিতে পারবো। যেমন এখন এখানে এই স্টকের উপর আমি ডাবল ক্লিক করছি, দেখেন এখানে একটা কালার অপশন চলে আসতেছে, কালার পিকার। আমি যে কোনো জায়গা থেকে কালার পিক করে দিতে পারি যে আমি কোন কালারটা এখানে দিতে চাচ্ছি। এটা কোথায় দিচ্ছি? স্টকে যে বর্ডারটা। ওকে, বর্ডারের কালারটা পরিবর্তন হয়ে গেল। আমি চাচ্ছি যে ফিলে কালার দিব, তাহলে ফিলে ডাবল ক্লিক করব। এখন আমি ফিলের একটা কালার পছন্দ করে দিচ্ছি। তো মাঝের কালারটা পরিবর্তন হয়ে গেল, ফিল কালারটা পরিবর্তন হয়ে গেল। তো এই কাজটা আমরা শুধু এখান থেকে কি কালার দিতে পারবো এমনটা নয়, আমরা শুধু এখান থেকে দিতে পারবো না, আমরা বিভিন্ন জায়গা থেকে ব্যবহার করতে পারি। আমি অবজেক্টটা সিলেক্ট করে আমরা এখানে বলেছিলাম যে উপরের অংশে এই অংশটাকে আমরা বলেছিলাম কন্ট্রোল প্যালেট। কন্ট্রোল প্যালেট নামটা এই কারণেই যে আমরা যখন যে ধরনের কাজগুলো করব তার জন্য যে রিলেটেড অপশন গুলো, যে রিলেটেড টুলস গুলো প্রয়োজন, এটা শর্টকাটে এই জায়গায় শো করে। এটা হচ্ছে কন্ট্রোল প্যালেট, এটার মাধ্যমে আমরা সেই শেপ এবং সেই অবজেক্ট গুলোকে আমরা কন্ট্রোল করতে পারি বিভিন্ন ভাবে, এই জন্য এটা কন্ট্রোল প্যালেট। যদি আমি এখানে দেখেন যে আমার এই রেক্ট্যাঙ্গুলার শেপটা সিলেক্ট করা আছে, আমি বাহিরে একটা ক্লিক করছি, তার মানে এটা ডিসিলেক্ট করা। উপরে আমরা লক্ষ্য করি উপরে যে অপশন গুলো ছিল এগুলো কিন্তু এখন আর নেই। ঠিক আছে, আবার যখন আমি এখানে এই বক্সটা রেক্ট্যাঙ্গুলারটা সিলেক্ট করব, তখন দেখেন এই অপশন গুলো শো করছে। তার মানে এইটা নিয়ে কাজ করতে গেলে এগুলোর জন্য কমন কিছু বিষয় এখানে এগুলোর প্রয়োজন পড়ে। তো এই জন্য এই জিনিসগুলো শর্টকাট এখানে শো করছে। এগুলো ম্যানুয়ালি আমরা দেখবো কোথায় কোথায় আছে। ঠিক আছে, তো শর্টকাটে যদি আমরা চাই যে এখান থেকেও কালার নিতে পারি, আমরা এই অবজেক্টটাকে সিলেক্ট করে কন্ট্রোল প্যালেট থেকে আমরা যাচ্ছি। প্রথমে এটা হচ্ছে ফিল। এখানে একটা কারণ ছিল যেটা হচ্ছে ফিলে ডাবল ক্লিক করতে হবে, তারপর ফিল নিতে হবে। স্টক কালার নিলে স্টকে ডাবল ক্লিক করতে হবে, তারপর স্টক নিতে হবে। আর এটার ক্ষেত্রে হচ্ছে ফিল এবং স্টক দুইটা আলাদা পার্ট করে দেওয়া আছে। আমি এখানে গিয়ে যদি এই কালারের উপর ক্লিক করি তাহলে অপশনটা শো করবে, অথবা কালারের পাশে যে অ্যারোটা আছে অ্যারোতে ক্লিক করলেও অপশনগুলো শো করবে। এখান থেকে কিছু কালার সোয়াচ ডিফল্ট দেওয়া আছে, আমি এখান থেকে স্টকের জন্য কিছু কালার দিচ্ছি। যেমন ধরেন আমি এখানে দিচ্ছি ব্ল্যাক কালার স্টক, তো স্টকের কালারটা পরিবর্তন হয়ে ব্ল্যাক হয়ে গেছে। আমি এখানে ফিলের জন্য দিচ্ছি রেড কালার ফিল, তো ফিল কালারটা রেড হয়ে গেছে। তো এখান থেকেও আমরা কালারটা দিতে পারতেছি খুব সহজে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে এখানে স্টকের যে সাইজটা দেখতে পাচ্ছি, কতটুকু মোটা কিংবা কতটুকু থিকনেস, কতটুকু পুরুত্ব। ঠিক আছে, এই স্টকের এই পুরুত্ব, থিকনেস এবং মোটা অংশকে এটাকে বলা হয় উইথ। ঠিক আছে, এই স্টকের উইথ আমরা চাইলে কম বেশি করতে পারি। আমরা অবজেক্টটাকে সিলেক্ট রেখে এখানে দেখেন কন্ট্রোল প্যালেটে দেখতে পাচ্ছি স্টক অপশন, যেখানে লেখা আছে 1 পিটি। তার মানে আমার এই স্টকের থিকনেস কিংবা পুরুত্ব অথবা উইথটা হচ্ছে 1 পিটি। আমরা উইথটা চাইলে বাড়াতে পারি, যেমন এই উপরে একটা অ্যারো আছে, এখানে ক্লিক করলে বাড়বে। ঠিক আছে, যতবার ক্লিক করবো বাড়বে। নিচের অ্যারো আছে, এখানে ক্লিক করলে কমবে। ঠিক আছে, এবং এখানে ছোট আরেকটা অ্যারো আছে, এখানে ক্লিক করলে ডিফল্ট কিছু সাইজ দেওয়া আছে, আমরা চাইলে এখান থেকে যে কোনো সাইজ ব্যবহার করতে পারি। স্টকের সাইজ অনেক বেশি দেওয়া হয়ে গেছে। অথবা আমরা যদি এখানে ডিফল্ট যেগুলো দেওয়া আছে এগুলো ব্যবহার করতে না চাই, আমি যদি নির্দিষ্ট কোনো সাইজ বলে দিতে চাই, সেক্ষেত্রে এই বক্সের মধ্যে আমি লিখে দিতে পারি। যেমন পিটিটা লেখার দরকার নেই, পিটি অর্থাৎ পয়েন্ট, পয়েন্টের ডিফল্ট এখানে শো করবে। আমরা এখানে লিখে দিচ্ছি যেমন 15, এখানে ইন্টার দিয়ে দিলাম, 15 পিটি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমার স্টকের উইথটা কিংবা থিকনেসটা হচ্ছে 15 পিটি, আমি এটা দিলাম।
আচ্ছা, তো স্টকের আরো কিছু মোড আছে, যেটা হচ্ছে আমরা এখন ইনসাইডে দেখতে পাচ্ছি। তো এটা নিয়েও আমরা আলোচনা করবো যে এটা ইনসাইডে কেন আসতেছে, বাইরের সাইডে কেন যাচ্ছে না, সেন্টার থেকে কেন হচ্ছে না। তো এটা নিয়ে ফ্লোটিং প্যালেট থেকে কিছু কাজ আছে, আমরা প্রথম বেসিক গুলো একটু দেখে নিই। তো আমরা এই শেপটাতে কালার পরিবর্তন করলাম। তো আমরা ডিফল্ট একটা শেপ নিলাম, যেটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার ছিল। ধরেন আমি এটাকে সিলেক্ট করে এটা ডিলিট করার জন্য কিবোর্ড থেকে ডিলিট অথবা সিলেক্ট করে ব্যাক স্পেস দিলেও ডিলিট হয়ে যাবে। তো এখন আমি চাচ্ছি একটা রেক্ট্যাঙ্গুলার টুল নিব, যেখানে একটা এরকম একটা বক্সের মতো তৈরি করব ড্র্যাগ করে। এটার আমার স্টক কালারটা প্রয়োজন নেই, সেক্ষেত্রে আমি স্টক অপশনে গিয়ে এখান থেকে নান করে দিতে পারি, নান অপশনে, অথবা কিবোর্ড থেকে স্ল্যাশ প্রেস করলে এটা নান হয়ে যাবে। ওকে, স্ল্যাশ প্রেস করলে অবশ্যই দেখতে হবে যে এটা কোনটা উপরে আছে, এইখানে যেটা উপরে থাকবে সেটাই নান হয়ে যাবে। আচ্ছা, এবার ফিলের কালারটা আমি পরিবর্তন করে ধরেন গ্রিন করে দিলাম। এবার আমি চাচ্ছি যে এখানে আমি রেক্ট্যাঙ্গুলার ব্যবহার করেছিলাম, এখানে একটা বৃত্তর মধ্যে দেখতে পাচ্ছি ইলিপস, এই ইলিপসটা আমি ব্যবহার করব। তো ইলিপসটা ব্যবহার করার সময় আমি যখন ড্র্যাগ করছি, এটা লম্বা থেকে টানলে লম্বা অনেক বেশি হচ্ছে, আবার এইদিকে টানলে অনেকটা ডিম্ব আকার হয়ে যাচ্ছে। আমি যদি এটা একটা রেশিও মেনটেন করতে চাই, সমানভাবে নিতে চাই, সেক্ষেত্রে শিফট ধরবো, কিবোর্ড থেকে শিফট, তাহলে এটা একটা রেশিও মেনটেন করবে। তখন যেটা হবে যে আমি এক কর্নার থেকে আরেক কর্নার দিকে সমানভাবে একটা সার্কেল অনুযায়ী পাচ্ছি। ঠিক আছে, এভাবে নিতে পারি। অথবা আমি যদি এটা ড্র করার সময় কিবোর্ড থেকে শিফট এবং কন্ট্রোল দুইটা একসাথে প্রেস করি, তখন দেখেন আমার মাউস কার্সরের চিহ্নটা পরিবর্তন হয়ে একটা সার্কেলের মতো দেখাচ্ছে। তার মানে আমি মাউস কার্সরটা যেখানে আছে এটাকেই সে সেন্টার পয়েন্ট ধরে আমি ড্র্যাগ করলে অবজেক্টটা বড় হবে, ঠিক ওই জায়গা থেকেই। ঠিক আছে, আমি এরকম একটা অবজেক্ট নিলাম এবং এই শেপটার কালার আমরা পরিবর্তন করে রেড করে দিলাম। তাহলে আমার এটাকে যদি সিলেক্ট করতে চাই কি করব, সিলেকশন টুল অথবা কিবোর্ড থেকে ভি, এখন সিলেক্ট করেছি, এটাকে আমি সরিয়ে এখানে নিতে চাই, সেক্ষেত্রে কি করব, সিলেকশন টুল দিয়ে আমি সরাতে পারবো, যেটা সিলেকশন টুলের আরেকটা কাজ হচ্ছে মুভ করা। আমি এখান থেকে মুভ করলাম, সরিয়ে নিলাম। ঠিক আছে, তো অনেকটা যেটা হচ্ছে আমাদের একটা বাংলাদেশের পতাকার মতো আমরা তৈরি করে ফেললাম প্রথম অবস্থায়, যেহেতু আমরা একদম বেসিক বেসিক থেকে আমরা শুরু করলাম। তো সেক্ষেত্রে আমরা একটা রেক্ট্যাঙ্গুলার শেপ একটা বৃত্তর মাধ্যমে একটা বাংলাদেশের পতাকার মতো তৈরি করলাম। আচ্ছা, তো এখন যে ব্যাপারটা হচ্ছে যে আমরা এখানে আরো কিছু বেসিক শেপ দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে রাউন্ড রেক্ট্যাঙ্গুলার। তো প্রথমে আমরা দেখেছি রেক্ট্যাঙ্গুলার অর্থাৎ হচ্ছে একটা বক্সের মতো। তো রাউন্ড রেক্ট্যাঙ্গুলার, তো রেক্ট্যাঙ্গুলার তো দুটো একই হওয়ার কথা, এখানে রাউন্ড শব্দটা উল্লেখ আছে, তার মানে এটাও একটা বক্সের মতো, কিন্তু কর্নার গুলো একটু কার্ভ করা, বাঁকানো, রাউন্ড করা। ঠিক আছে, এই যে কর্নার গুলো একটু রাউন্ড করা। ওকে, তো এটা হচ্ছে আমাদের রাউন্ড রেক্ট্যাঙ্গুলার সুবিধা, কর্নার গুলো রাউন্ড করা। আমরা ইলিপসটা দেখলাম একটা বৃত্তর জন্য। আমরা এখন পলিগনটা দেখি। পলিগনটা হচ্ছে অনেকটা 5 টাকা কয়েনের মতো, সাইড গুলো কাটা কাটা। আমি এখানে ডিফল্ট অবস্থায় 6টা সাইড থাকে, আমরা চাইলে সাইড কম বেশি করতে পারি। এটা কিভাবে করবো সেটা আমরা দেখবো। এখান থেকে ড্র্যাগ করছি। ঠিক আছে, এটা হচ্ছে পলিগন টুল। তারপর আমরা দেখতে পাচ্ছি স্টার টুল। স্টার টুল স্টারের মতোই। আচ্ছা, তারপর হচ্ছে ফ্লার টুল, এটা মূলত বিভিন্ন আলোর রশ্মির ক্ষেত্রে ব্যবহার হয়। ঠিক আছে, এখানে আমি ড্রাগ করলাম একটা আলোর মতো আসলে। এখন এখান থেকে যদি আমি এখানে একটা ড্রাগ করে বলে দিই, এটার সাথে একটা লেন্সের মতো ইফেক্ট শো করবে। সিলেকশন টুল, বাইরে ক্লিক করছি, ডিসিলেক্ট, অনেকটা এরকম। এটা সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। ওকে, তো এখন আমরা এটার বেসিক ব্যবহারগুলো দেখলাম, যে একটা রেক্ট্যাঙ্গুলার টুল আমি এখানে সিলেক্ট করে ড্রাগ করে দিলাম। এখন যেটা করব সেটা হচ্ছে যে এটার ম্যানুয়ালি ব্যবহারগুলো আমরা দেখব। আমরা শুধুমাত্র সিলেক্ট করে ড্রাগ করেছিলাম, এগুলো ম্যানুয়ালি কিভাবে আসে এটা আমরা দেখি। যেটা হচ্ছে যে আমি এখান থেকে যখন রেক্ট্যাঙ্গুলার টুলটা নিচ্ছি, তখন মাউস কার্সরে যে টার্গেট চিহ্নটা ছিল এখানে আমি ড্রাগ করার মাধ্যমে আমি এখানে রেক্ট্যাঙ্গুলারটা নিয়েছিলাম। আমি এবার যেটা করব, মাউস থেকে লেফট বাটন ক্লিক করব। ক্লিক করলে যেটা হবে যে এখানে রেক্ট্যাঙ্গুলার অপশন শো করবে। এখানে সে বলতেছে যে এখানে আমি কি কি দিতে পারবো, উইথ এবং হাইট বলে দিতে পারবো, আমার কতটুকু হাইট কতটুকু উইথ প্রয়োজন একটা বক্সের ক্ষেত্রে। তো আমি যদি চাই যে একটা স্কোয়ার বক্স তৈরি করবো, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি এখানে সমানভাবে দুইটা ভ্যালু বসিয়ে দিলাম। 50 পিক্সেল, এখানে হচ্ছে 50 পিক্সেল। ওকে, তাহলে এখানে স্কোয়ার একটা বক্স হয়ে গেল, চতুর্দিকে 50 পিক্সেল করে। তো আমি যদি এখন চাই যে এখানে আমি দিচ্ছি উইথটা দিব 100 পিক্সেল, তার মানে উইথটা বেশি হাইটটা কম। ঠিক আছে, উইথটা বেড়ে গেল। আমি যদি চাই যে এখানে উইথটা থাকবে আপনার 50, হাইট থাকবে 100, তাহলে হাইটটা বেড়ে গেল। ঠিক আছে, এভাবে আমরা চাইলে ম্যানুয়ালি এখানে বলে দিতে পারি কতটুকু প্রয়োজন।
আর এখানে আমরা একটা লিংকের মতো চিহ্ন দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে এখান থেকে আমরা চাইলে দুইটা ভ্যালুকে একসাথে রেশিও মেনটেন করে নিতে পারি। যেমন আমি দুইটার ভ্যালু সমান করে দিচ্ছি 100, দেওয়ার পরে আমি এই চেন বা লিংক এই জিনিসটাকে অ্যাড করে দিচ্ছি। তো এটা অ্যাড করার পরে যেটা হবে যে আমি যদি একটার ভ্যালু চেঞ্জ করি, অটোমেটিক অপোজিট যেটা আছে সেটার ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। যেমন 100 কে আমি 200 করে দিচ্ছি, উপরেরটাও কিন্তু অটোমেটিক 200 হয়ে গেছে। তার মানে এখানে যা দিচ্ছি সেই রেশিওটাই সেখানে মেনটেন করতেছে। তো এখানে আরেকটা জিনিস যদি আমরা দেখি যে আমি এই চিহ্নটাকে বাদ দিয়ে দিচ্ছি, এখন যদি আমি নিচেরটা 300 দিই, নিচেরটা কিন্তু উপরেরটা কিন্তু 200 আছে, উপরেরটাও আবার পরিবর্তন করতে হবে। তো অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে যে আমরা রেশিও মেনটেন করে একটার ভ্যালু চেঞ্জ করবো, আরেকটা অটোমেটিক আসবে। আবার অনেক সময় আমাদের কাস্টম একটা সাইজ নিতে হয়, সেক্ষেত্রে আমরা এটা অফ করে রাখি। ঠিক আছে, তো এখন ধরেন আমি উপরে দিলাম হচ্ছে 50, নিচে দিলাম 100। তো এখন যদি এটা রেশিও মেনটেন করতে চাই, আমি এটা চেনটা অন করে দিচ্ছি কিংবা লিঙ্কটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি উপরেরটা দিলাম 100, তাহলে নিচে কত হওয়া উচিত? 200, কারণ 50 থেকে ছিল আর নিচে ছিল 100। তো আমি উপরটা যখন 50 থেকে 100 করলাম, তার মানে 50% বেড়ে গেল, এখানে নিচেরটাও 50% বেড়ে গেল 100। তো আমি উপরেরটা যদি এখন করি 400, তাহলে নিচে কত হওয়া উচিত? 800। এটা একটা রেশিও মেনটেন করতেছে। যেমন আমি এখান থেকে চেনটা তুলে দিলাম, এখানে বলে দিলাম যে 550, সরি 550, 50, উপরে দিলাম আপনার 50। এখন আমি রেশিও যদি মেনটেন করি, উপরে দিলাম হচ্ছে 100, তাহলে এটা ডবল হয়ে যাচ্ছে। 550, 550 হচ্ছে 1100। ঠিক আছে, আমি ক্যান্সেল দিচ্ছি। ওকে, তো প্রথমে আমরা দেখলাম যেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ব্যবহারটা। তারপরে আমরা আসি রাউন্ড রেক্ট্যাঙ্গুলার। এখানে রেক্ট্যাঙ্গুলার ক্ষেত্রে দুটো অপশন ছিল, একটা হচ্ছে উইথ, একটা হচ্ছে হাইট। তো দ্বিতীয়টা যেহেতু রাউন্ড রেক্ট্যাঙ্গুলার, একটা অপশনই বেশি, যে একটা রাউন্ড করার একটা অপশন থাকার কথা। তো সেক্ষেত্রে এখানে কি আছে আমরা দেখি। এটা ম্যানুয়ালি আমরা নর্মালি যদি ড্র্যাগ করি এভাবে নিতে পারি, রেশিও অনুযায়ী শিফট ধরে নিতে পারি। যদি আমরা মাউস কার্সরটা সেন্টার থেকে শুরু করতে চাই, সেক্ষেত্রে শিফট আল্ট্রা প্রেস করে নিতে পারি। এবার আমি যদি ম্যানুয়ালি এখানে বলে দিতে চাই ভ্যালুগুলি, সেক্ষেত্রে আমি এখানে এটাকে সিলেক্ট করে ক্লিক করব মাউস থেকে লেফট বাটন, এখানে ভ্যালু বলে দিব। তো এখানে কিন্তু একটা অপশন বেশি আছে, সেটা হচ্ছে উইথ, হাইট এবং কর্নার রেডিয়াস। কর্নার রেডিয়াস হচ্ছে আমি কতটুকু এখানে রাউন্ড করব, কতটুকু কার্ভ করব, অথবা কতটুকু বাঁকা করব। ঠিক আছে, এটার জন্য যেমন ধরেন আমি এখানে হাইট দিলাম 150 পিক্সেল উইথ, 150 পিক্সেল হাইট, এবং কর্নারটা দিলাম আমি 30 পিক্সেল কার্ভ করে দিলাম। ওকে, তাহলে দেখেন যে এখানে কর্নার গুলো 30 পিক্সেল বাঁকা করা, এবং এটা হচ্ছে এদিকে হচ্ছে আমার 150, এদিকে 150। ঠিক আছে, ওকে। এবার আমরা আসি যে এই সিলেকশন টুলের ক্ষেত্রে যে আমরা এগুলোকে কিন্তু ক্লিক করে সিলেক্ট করতে পারতাম। আমরা চাইলে সিলেকশন এরিয়া তৈরি করেও সিলেক্ট করতে পারি। যেমন আমি সিলেকশন টুলে আছি, এখান থেকে ড্র্যাগ করছি, ড্র্যাগ করার সময় দেখেন একটা সিলেকশন এরিয়া দেখাচ্ছে, আমার মাউস কুর্সের সঙ্গে একটা দাগ শো করছে। আমি মাউস থেকে লেফট বাটন হোল্ড করে ড্র্যাগ করছি, তখন এই দাগটা শো করছে। এই দাগের মধ্যে যতগুলো অবজেক্ট পড়বে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এগুলো সিলেক্ট হয়ে গেছে। আমি এখন কিবোর্ড থেকে ডিলিট করছি, তার মানে আমি এগুলোকে সিলেক্ট করে, আমার ডিলিট করা প্রয়োজন, আমি ডিলিট করছি। আমি এগুলোকে ড্র্যাগ করে সিলেক্ট করছি, এগুলোকে ডিলিট করছি। অনেক সময় অনেকে যেটা করে যে এখান থেকে শুরু করে, যে অবজেক্ট থেকে শুরু করলে কিন্তু অবজেক্টটাই মুভ হয়ে যাচ্ছে, তখন কিন্তু বাকিগুলো সিলেক্ট হচ্ছে না। একটু ফাঁকা জায়গা থেকে শুরু করব, যাতে করে বাকিগুলো সিলেক্ট হয় এবং সিলেকশন এরিয়ার মধ্যে যেন আমার কাঙ্ক্ষিত অবজেক্ট গুলো পড়ে। ঠিক আছে, ডিলিট, অথবা একটা একটা করে সিলেক্ট করে ডিলিট করতে পারি। তো ম্যানুয়ালি যদি আমি একটা একটা করে সিলেক্ট করতে চাই, যেমন এখানে একটা সিলেক্ট করেছি, তারপরে এটাকেও সিলেক্ট করবো এটার সঙ্গে, এখানে ক্লিক করছি, তারপর এটাতে ক্লিক করছি, এটা আগেটা ডিসিলেক্ট হয়ে যাচ্ছে। তাহলে দুইটাকে একসাথে কিভাবে সিলেক্ট করব? আমরা চাইলে ড্র্যাগ করে সিলেক্ট করে নিতে পারি। এখন ড্র্যাগ করলে যেটা হচ্ছে যে এখানে দুই তিনটা অবজেক্ট, মাঝেরটা আমার প্রয়োজন নেই, কিন্তু আমার এই সিলেকশন এরিয়ার মধ্যে মাঝেরটাও পড়তেছে, সেক্ষেত্রে এটা সহ সিলেক্ট হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে যেটা করতে পারি, আমরা এখানে আমার যে অবজেক্টটা প্রয়োজন সেখানে একটা ক্লিক করলাম, এটা সিলেক্ট হয়ে গেল। তারপরে যে অবজেক্টটা প্রয়োজন সেটার উপর আমরা শিফট ধরে ক্লিক করব। কিবোর্ড থেকে শিফট প্রেস করে আমরা এখানে ক্লিক করব, তাহলে পরেরটাও সিলেক্ট হয়ে যাবে। এবার আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। ওকে, তো এখন এরকম পতাকা তৈরি করার সময় যদি মনে করেন যে আমি ড্র্যাগ করার সময় শিফট আল্ট্রা ব্যবহার করব না, সেক্ষেত্রে যেটা করতে পারেন, যেমন ধরেন আপনার একটা পতাকার জন্য ওয়েটটা বেশি লাগে, হাইটটা কম লাগে, সেক্ষেত্রে আপনি একটা ওয়েট দিয়ে দিলেন, যেখানে আমার 450 ওয়েট দিলাম, আমি এখানে 300 হাইট দিলাম।
ঠিক আছে, ওকে। মানে 300টা বেশি হয়ে যাচ্ছে নিচের দিকে, আমি চাচ্ছি যে এখানে তাহলে 300 জায়গায় আমরা 250 করতে পারি, 200 দিতে পারি, 250। এখন মোটামুটি একটা শেপের মধ্যে আছে। আমি সিলেকশন টুলে যাচ্ছি, এটাকে সিলেক্ট করার জন্য সিলেক্ট করে সরিয়ে নিচ্ছি। তো এখানে আমরা ড্র্যাগ করার সময় একটা গাইড শো করছে, দেখেন পিঙ্ক কালারের। এটা হচ্ছে আপডেট ভার্সনে স্মার্ট গাইড একটা অপশন আছে, এটা আমরা দেখিয়ে দিব পরবর্তীতে কোথায় থেকে এটা শো করাতে হবে। তো এটার মাধ্যমে আমি খুব সহজে এটা অ্যালাইন গুলো করতে পারতেছি। তো তারপরে আমি এখানে আসছি, যেটা হচ্ছে ইলিপস টুল। ইলিপস টুলে আমি এখানে বলে দিচ্ছি যে এটা আমার 150 পিক্সেল উইথ এবং 150 পিক্সেল হাইট, দুই দিকে সমান থাকলে এটা একটা সমান বৃত্ত হবে। ঠিক আছে, বৃত্ত নিলাম। এটার কালারটা আমরা পরিবর্তন করে রেড করে দিলাম। ভি চেপে সিলেকশন টুল, এটাকে সিলেক্ট করে আমি এখানে আমার যে জায়গায় প্রয়োজন সেই জায়গায় বসিয়ে দিলাম। আর আমরা অবজেক্ট ক্রিয়েট করার সময় একটা জিনিস মাথায় রাখবো, সেটা হচ্ছে যে আমি যেটা প্রথমে ক্রিয়েট করব তারপরে যেটা ক্রিয়েট করব সেটা কিন্তু সবসময় উপরে থাকে। যেমন এখানে আমি প্রথমে যেটা করলাম যে একটা বৃত্ত নিলাম, তারপরে কি করলাম, একটা বক্স নিলাম। ঠিক আছে, এই বক্সের কালার আমি গ্রিন করে দিলাম। কিন্তু এখানে কি দেখা যাচ্ছে যে আমার এই বৃত্তটা বক্সের নিচে চলে গেছে, কারণ আমি বক্সটা পরে নিয়েছি, বৃত্তটা আগে নিয়েছি। তো এখন আমি যদি চাই যে আমি তো নিয়ে ফেলছি, কিন্তু এটাকে সংশোধন কিভাবে করা যায়, আমি উপরেরটা নিচে দিতে চাই, সেক্ষেত্রে আমাদের অবজেক্টটা সিলেক্ট থাকা অবস্থায় মাউস থেকে আমরা রাইট বাটন ক্লিক করব, করে অ্যারেঞ্জ অপশনে যাব, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, একদম সবার নিচে চলে যাবে আমার সাথে। এটা নিয়েও আমি আলোচনা করব, সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাকওয়ার্ড, সেন্ড টু ফরওয়ার্ড, সেন্ড টু ব্রিং টু ফ্রন্ট, এগুলো নিয়ে আলোচনা করব, আমরা পরে দেখবো এগুলো। প্রথম অবস্থায় এটা পিছনে নিয়ে যাওয়ার অপশনটা আমরা দেখে নিই, সেন্ড টু ব্যাক। ঠিক আছে, তো এটাকে মনে হচ্ছে যে একটু বড় করা প্রয়োজন, আমি যদি নর্মালি ড্র্যাগ করি হয়তো এটা বাঁকা হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আমি শিফট আল্টার ধরে এটাকে ড্র্যাগ করব, সমানভাবে বড় করব। এখান থেকে সরিয়ে নিচ্ছি, ওকে। তাহলে আমরা সিলেকশন টুলের কাজ দেখলাম, অবজেক্ট সম্বন্ধে আমরা বেশ কিছু শেপ সম্বন্ধে জানলাম, তারপরে যেটা হচ্ছে যে আমরা শেপে কালার দেওয়া দেখলাম, স্ট্রোকের সাইজ পরিবর্তন করা দেখলাম, স্ট্রোকের কালার নান করা দেখলাম। ঠিক আছে, তো তারপরে আরো যে বেসিক শেপ গুলো আছে এগুলো নিয়ে আমরা আরেকটু দেখি। এখানে দেখেন দুইটাকে আমি একসঙ্গে সরাচ্ছি কিভাবে, আমি এখান থেকে ড্র্যাগ করে দুইটাকে একসঙ্গে সিলেক্ট করে নিয়েছি, এখান থেকে সরিয়ে দিচ্ছি। অনেক সময় আমাদের কাজ করতে করতে যে এই আর্টবোর্ড এরিয়াটা একটু সরিয়ে নেওয়া প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিবোর্ড থেকে স্পেস চেপে ধরবো, স্পেস চেপে ধরলে আমার এখানে হ্যান্ড টুল শো করবে, এটার মাধ্যমে আমি এগুলোকে সরিয়ে নিতে পারবো। আবার অনেক সময় দেখা যায় যে কেউ একজন কাজ করতে করতে এরকম সাইডে চলে গেছে, আর্টবোর্ড আর খুঁজে পাচ্ছে না কই আছে। ঠিক আছে, এটা যা করব সেটা হচ্ছে আমরা যদি ফিট সাইজে নিয়ে আসতে চাই, কন্ট্রোল 0, কিবোর্ড থেকে কন্ট্রোল 0। আর যদি আমি এটা 100% ভিউতে দেখতে চাই, কন্ট্রোল 1। তো কন্ট্রোল 1 দিলে এই যে নিচে দেখেন স্ট্যাটাস বারে দেখাচ্ছে 100%। আর কন্ট্রোল 0টা কিভাবে কাজ করতেছে, কন্ট্রোল 0 হচ্ছে যে আমার যে ওয়ার্ক স্পেসটা ওপেন করা আছে, আমার মনিটরে যতটুকু জায়গা জুড়ে আমার সফটওয়্যারটা ওপেন করা আছে, এই সফটওয়্যারের জায়গার ভিতরে যতটুকু ফাঁকা থাকবে, এই ওয়ার্ক স্পেস যতটুকু আছে এটার সাথে ফিট হয়ে যাবে। যেমন আমি এখানে কন্ট্রোল 0 দিচ্ছি, এইটুকুর মধ্যে ফিট হয়ে যাচ্ছে। যদি এটাকে আমি এখান থেকে রিস্টোর করে ছোট করি, ধরেন এখান থেকে আমি একটু ছোট করে নিলাম, এবার যদি আমি কন্ট্রোল 0 দিই তাহলে কি হবে, এইটুকু জায়গার মধ্যে আমার আর্টবোর্ডটা ফিট করে নেবে কন্ট্রোল 0। ঠিক আছে, আমি এটাকে আবারও ম্যাক্সিমাইজ করছি, এবারও এটার সাথে ফিট করার জন্য কন্ট্রোল 0। তারপর এখানে এটা সরানোর জন্য আর্টবোর্ডটাকে একটু সরিয়ে যদি বাইরে কাজ করতে চাই, সেক্ষেত্রে স্পেস চেপে হ্যান্ড টুলের মাধ্যমে মাউস থেকে ড্র্যাগ করে এগুলো সরিয়ে নিয়ে কাজ করতে পারি। আমি এখানে কাজ করলাম, কাজগুলো শেষ করে পরের দিকে আসলাম, এখান থেকে এই কাজটা নিয়ে রাখতেছি। ঠিক আছে, আচ্ছা। তো মোটামুটি আমাদের ক্লাসের প্রথম ক্লাসের টপিকটা শেষের দিকে, এখন আমরা আরো কিছু টুলস যেগুলো বাকি আছে, যে শেপগুলো, এই শেপগুলো সম্বন্ধে আরেকটু জানি। ইলিপস সম্বন্ধে আমাদের জানা হয়ে গেছে, রাউন্ড রেক্ট্যাঙ্গুলার সম্বন্ধে জানা হয়ে গেছে। এখন আমরা আসি যে পলিগন টুল। তো পলিগন টুল যদি আমরা এখানে দেখলাম যে নর্মালি ড্র্যাগ করে কেমন আসে, আমরা চাইলে এটা ম্যানুয়ালি নিতে পারি। ম্যানুয়ালির ক্ষেত্রে কি আসবে, এখানে ক্লিক করলে এটার একটা রেডিয়াস, যেটা হচ্ছে আমরা সাইজটা বলে দিতে পারি। ঠিক আছে, রেডিয়াসটা বলে দিতে পারি, এই রেডিয়াস যেমন 50 পিক্সেল।
কিংবা 500 পিক্সেল দিচ্ছি, 50 পিক্সেল দিলাম। এখানে হচ্ছে সাইড, সাইড হচ্ছে এই যে কাটা কাটা অংশ যেগুলো আছে, আমি কয়টা সাইড চাচ্ছি। আমি যদি বলি যে আমার এখানে নেট, আমার এখানে 3টা সাইড প্রয়োজন, এই জায়গায় আমি 3 বলে দিব, অথবা এই যে এখানে 2টা অ্যারো আছে, উপরে দিলে বাড়বে, নিচে দিলে কমবে, অথবা এখানে আমি লিখে বলে দিতে পারি আমার 3টা সাইড লাগবে। ওকে দিলাম, এখানে দেখেন একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়ে গেল। তারপর আমি এখানে ম্যানুয়ালি নিচ্ছি, আমার ডিফল্ট যেটা থাকে 6টা সাইড, 6টা দিলাম, একটা পলিগন দেখাচ্ছে। তারপর এটা আমি যদি চাই আরো বেশি সাইড দেবো, আমি দিলাম 10টা সাইড, ঠিক আছে, ওকে, এরকম দেখাচ্ছে। এগুলো আমরা এভাবে নিতে পারি, অথবা এগুলোর আরেকটা অপশন হচ্ছে যে আমরা যখন এটা ড্রাগ করা অবস্থায় নিব, যে ড্রাগ করছে, এখানে আমার 10টার ভ্যালু দেওয়া ছিল, 10টা সাইটের কথা বলে দেওয়া ছিল, ড্রাগ করা অবস্থায় মাউস থেকে লেফট বাটনটা আমি হোল্ড করে আছি, হোল্ড থাকা অবস্থায় আমি কিবোর্ডের ডাউন অ্যারো চাপছি, তাহলে সাইড গুলো কমবে। কিবোর্ড থেকে একটা একটা করে ডাউন অ্যারো চাপছি, সাইড গুলো কমবে, সর্বশেষ 3টার নিচে নামবে না, 3টা পর্যন্ত থাকবে। এবং আমি চাইলে এগুলো বাড়ানোর জন্য কিবোর্ড থেকে আপ অ্যারো চাপতে পারি, ঠিক আছে, কমানোর জন্য ডাউন অ্যারো, বাড়ানোর জন্য আপ অ্যারো। আচ্ছা, ঠিক একইভাবে এই স্টারের কাজটাও করতে পারি। তো স্টারের ক্ষেত্রে যদি আমরা দেখি, এখানে নরমালি ড্র্যাগ করে 2টা রেডিয়াস দেখতে পাচ্ছি, একটা রেডিয়াস হচ্ছে যে বাইরের সাইড, আরেকটা রেডিয়াস হচ্ছে ভিতরের সাইড, যে ভিতরে যে পয়েন্ট গুলো আছে পয়েন্ট। তো আপনার পলিগনের ক্ষেত্রে ছিল সাইড, কিন্তু স্টারের ক্ষেত্রে হবে পয়েন্ট। যেমন এই যে এখানে ভিতরের পয়েন্ট গুলোর একটা রেডিয়াস এবং বাইরের পয়েন্ট গুলোর একটা রেডিয়াস ধরতেছে। আচ্ছা, তো এখন আমরা এটাকে ম্যানুয়ালি নিব। ম্যানুয়ালি নেওয়ার সময় দেখেন 2টা রেডিয়াস এখানে বলা আছে, যে একটা প্রথম রেডিয়াস 1, রেডিয়াস 2। তো আমি যদি এখানে দেখি যে প্রথমটার রেডিয়াস দিচ্ছি 50, সরি 50 না, এখানে দিচ্ছি 100, এটা দিচ্ছি তার অর্ধেক, 50। ওকে, এখানে পয়েন্ট হচ্ছে 5টা, তার মানে স্টার হবে। তো এই যে রেডিয়াস, যে 5টা পয়েন্ট, এই যে একটা, 2টা, 3টা, 4টা, 5টা, এই 5টা হচ্ছে পয়েন্ট, আর ভিতরের রেডিয়াসের 5টা পয়েন্ট, ঠিক আছে। এই যে 50 পিক্সেল আমার গ্যাপ দিলাম, যেটা হচ্ছে একটাতে দিলাম 100, একটাতে দিলাম 50, যে ভিতরেরটা হচ্ছে 50 রেডিয়াসের জন্য, আর বাইরেটা দিলাম 100 রেডিয়াসের জন্য। আমি যদি এরকম করতাম যে আমি এখানে বলে দিলাম যে 90 এবং 100, তাহলে কতটুকু কম বেশি হতো? স্টারটা তেমন একটা বোঝা যেত না, দুইটা কাছাকাছি রেডিয়াস। ওকে, তো এখন আমরা চাইলে এটাকে কম বেশি করে নিতে পারি। যেমন ধরেন এখানে আমি চাচ্ছি, আমার প্রয়োজন হচ্ছে এখানে 70 রাখবো, এটা 100 রাখবো, এবং এখানে আমার পয়েন্ট গুলো বাড়িয়ে দিব, যেমন এখানে 5টা আছে, আমি চাচ্ছি এখানে 30টা পয়েন্ট হবে। ওকে, তো দেখেন এটা কেমন একটা শেপ তৈরি হয়ে গেল, যেটা অনেক সময় আমরা বিভিন্ন অফার, ফ্রি বা ডিসকাউন্ট এগুলোর ক্ষেত্রে ব্যবহার করা থাকে। এই ধরনের একটা শেপ তৈরি করে ফেললাম, এর উপর আমরা ওই লেখাগুলো দিতে পারি। কিংবা আমি যদি এই রেডিয়াসটা আরো কম বেশি করি, আরো ছোট ছোট হবে এই কাটা কাটা অংশগুলো। যখন এখান থেকে আমি দিচ্ছি 70-এর জায়গায় দিলাম 50, এখানে 30টা সাইড, এখন দেখেন এটা কিন্তু আরো ছোট হয়ে গেছে। আপনি আরো ছোট করতে চাইলে আরো ছোট করতে পারেন। ঠিক এভাবে আমরা মোটামুটি এই কাজগুলো করতে পারি। এটা আমি ডিফল্ট করে দিচ্ছি, ধরেন এখানে 100, এখানে 50, 5 করে রাখি। ডিলিট করে দিচ্ছি। তারপরে যেটা আছে, এটা আমরা নর্মালি দেখলাম যেখান থেকে ড্র্যাগ করে কিংবা ক্লিক করে, এটাতে আমি তেমন বেশি একটা কাজ করি না, কিন্তু এটা অনেকের প্রয়োজনে আসে বা প্রয়োজনে লাগে, যেটা হচ্ছে এরকম লেন্সের মতো ইফেক্ট তৈরি করার জন্য, ঠিক আছে। তো এখানেও যদি আমরা ডাবল ক্লিক করি, এটার বিভিন্ন অপশন গুলো পাবো, যে ডিস্টেন্স, কতটুকু ডিস্টেন্স রাখবেন, ঠিক আছে। তো এই অপশন গুলো আপনার অপাসিটি, যেটা হচ্ছে কালারের যে পুরুত্বটা থাকে, একটা 100% অপাসিটি হচ্ছে পুরোপুরি কালার। যেমন আমরা যদি একটা কাগজের কথা চিন্তা করি, যে একটা মোটা কাগজ, সেই কাগজের নিচে কিন্তু অন্য একটা কাগজকে খুব সহজে দেখা যায় না। আর যদি কাগজের পুরুত্বটা কম হয়, পাতলা হয়, সেক্ষেত্রে নিচের কাগজটা কিংবা নিচের লেখাগুলো কিন্তু দেখা যায়। এটাই হচ্ছে অপাসিটি কিংবা ট্রান্সপারেন্সি, যেটা আমার এই অবজেক্টের পুরুত্ব কিংবা কালার রেডিয়াস যদি কমে দেওয়া থাকে, কিংবা কালারের এই অপাসিটি যদি কমানো থাকে, নিচের কালার গুলো কিংবা নিচের শেপ গুলো আমি দেখতে পারবো। আচ্ছা,
যেহেতু আমাদের মোটামুটি 25 বেজে গেছে, আমাদের প্রশ্ন নেবার পালা। আমি ক্লাসের টপিক আজকে এখানে শেষ করছি। আমি প্রশ্ন পর্বে চলে যাচ্ছি। আর ক্লাসের টপিকের বাইরে প্রশ্ন করে আপনারা নিজেদের সময় নষ্ট করবেন না, আমি বারবার বলছি। আপনাদের মেসেঞ্জার গ্রুপ আছে, সেখানে এই আলোচনাগুলো করতে পারেন। আর যদিও আপনারা নিজেরা সময় নষ্ট করতে চান, এতে আমার কোনো সমস্যা নেই। আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি। Sir, I had a question. হ্যাঁ, বলেন। জি আচ্ছা, সো এখানে আপনি যে ট্রান্সপারেন্সির কথাটা বললেন একটু আগে, লাইক কুড ইউ প্লিজ এক্সপ্লেইন দ্যাট ওয়ান মোর টাইম? লাইক জিনিসটা আমি ঠিক মতো ধরতে পারি নাই। ট্রান্সপারেন্সি নিয়ে এখনো আমরা ওই পর্বে আসি নাই, কারণ ট্রান্সপারেন্সি ইয়েস। পর্যন্ত আমরা এখনো পৌঁছাই নাই। আমি হ্যাঁ। শুধু বেসিক একটা ধারণা দিলাম যে কোনো একটা পাতলা জিনিস যদি থাকে, তার পিছনের জিনিসটা কিন্তু অনেকটা ঝাপসা বোঝা যায় কিংবা দেখা যায়। ঠিক আছে, এই ধরনের একটা জিনিসকে আমি ট্রান্সপারেন্সি বুঝিয়েছি। যেমন ধরেন একটা পলি কাগজ, সেই পলি কাগজের কিন্তু একটা পুরুত্ব আছে, কিন্তু তারপরেও পিছনের ভিতরের জিনিসগুলোকে দেখা যায়। কিন্তু এই পলি কাগজটা যদি অনেক মোটা হয়ে যেত কিংবা এটার একটা কালার ব্যবহার হতো উপর দিয়ে, তখন কিন্তু নিচের অংশটা দেখা যেত না। তো এই জিনিসটাই মূলত ট্রান্সপারেন্সির মতো কাজ করে। তো এটা ট্রান্সপারেন্সি নিয়ে যেহেতু আমরা এখনো ক্লাসে আসি নাই কিংবা ওই ধরনের পর্ব এখনো শুরু হয়নি আমাদের স্টেপ অনুযায়ী, সেক্ষেত্রে এটা আমরা আস্তে আস্তে দেখবো। ট্রান্সপারেন্সি নিয়ে বিস্তারিত আলোচনা একটা ক্লাস থাকবে। স্যার আমার একটা প্রশ্ন আছে। থ্যাংক ইউ, এন্ড আই হ্যাড ওয়ান লাস্ট কোশ্চেন। হ্যালো ওকে, আপনি জিজ্ঞেস করেন, সমস্যা নেই। হ্যালো জি বলেন। স্যার, ওই যে কোণাটা আমি এটা বক্স নিলাম, বক্স নেবার হুম। পরে যে কোণাটা পরবর্তীতে রাউন্ড করতে চাচ্ছি। হ্যাঁ, অবশ্যই এখানে রাউন্ড করতে চান কিংবা এখান থেকে যেমনই করতে চান, হ্যাঁ সবই করতে পারবেন। কারণ আমরা প্রথম অবস্থায় আমরা যে কয়েকটা টুলস দেখছি, যেটা হচ্ছে যে আমি এই সিলেকশন টুলের ব্যবহারের জন্য কিছু বেসিক শেপের ব্যবহার করেছি। শেপ ছাড়া তো আমি কোনো কিছুকে সিলেক্ট করে দেখাতে পারবো না, এই জন্য শেপের ব্যবহারগুলো করা হয়েছে। তো আমরা বেসিক এখনো প্রথম টুলস এর দিকে আছি। এখনো কিন্তু কর্নার তৈরি করা, কর্নার বাঁকা করা কিংবা কর্নার এখান থেকে কাস্টমাইজ করা, এগুলো কিন্তু এখন আমরা দেখি নাই। যেমন আমরা পরের টুলগুলোতে যখন যাব, এখান থেকে চাইলে এটা কাস্টমাইজ করতে পারবো, আমরা চাইলে এগুলোকে ড্র্যাগ করে কর্নার করতে পারবো, বিভিন্ন কাজগুলো করতে পারবো। তো আমরা এখনো ওই টপিকে আসি নাই। ও আচ্ছা, না ওই চার কোণাটা প্রথমে দেখাইছিলেন তো রাউন্ড করা, ইয়ে করার সময় রাউন্ড দেখাইছেন। আমি একটা বক্স করে নিলাম, ডিজাইনটা আমি করে ফেলছি, এরপরে আমি রাউন্ডটা আমার একটু একটু কোণা কাটা কার্ভ করা দরকার, হালকা সাইডে কোণা। এখন যেটা হচ্ছে যে ধরেন আপনি এখান থেকে প্রথমে দুইটা টুলস আছে, একটাতে রাউন্ডের অপশন আছে, যেটা হচ্ছে রাউন্ড রেক্টাঙ্গুলার। না, ঠিক রাউন্ড আছে, আমি নিলাম না, আমি প্রথমে বক্স নিছি, কিন্তু হ্যাঁ বক্স পরবর্তীতে নিছেন। তো এই পরবর্তীতে জন্য আমার দরকার হচ্ছে আর হ্যাঁ, কি। পরবর্তীতে যখন রাউন্ড করবেন তখন অন্য টুলস ব্যবহার করে সেটাকে রাউন্ড করতে হবে। যেমন আবার আপনি এটাকে রেক্টাঙ্গুলার নিয়েছেন, নেওয়ার পরে এটাকে সিলেক্ট করলেন, করে এখান থেকে ড্র্যাগ করলে রাউন্ড হয়ে যাবে কতটুকু রাউন্ড করতে চাচ্ছেন। বা এখান থেকে আপনি ড্র্যাগ করে রাউন্ড করতে পারেন, অথবা এখান থেকে উপরে কর্নার থেকে বলে দিতে পারেন আমি এত পিক্সেল রাউন্ড করবো। ঠিক আছে, থ্যাংক তো ইউ। এইগুলো আমরা এখনো আসি না, এগুলোতে আমরা আস্তে আস্তে আসবো। কিংবা আপনি যদি চান আরো অ্যাডভান্স কিছু করবেন, ভেতরের দিকে কাট করবেন, সেটাও করতে পারেন। ঠিক আছে, এগুলো আমরা আসবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? হ্যাঁ স্যার, আজকে যা করছি এখান থেকে কি আমাদের কোনো হোমওয়ার্ক দেওয়া হবে, লাইক বাসায় প্র্যাকটিস করার আমার জন্য? হোমওয়ার্কের ধরনগুলো একটু বলে নিই। যেটা হচ্ছে যে হোমওয়ার্ক কিংবা অ্যাসাইনমেন্ট যেটা বলেন আপনারা, এই অ্যাসাইনমেন্ট গুলো আপনারা দিবেন হচ্ছে যে আমার ক্লাস রিলেটেড যে কাজগুলো আমি দেখাচ্ছি, এই কাজ থেকে আপনি কতটুকু বুঝতে পারতেছেন, এটা দিয়ে কি কি করতে পারতেছেন নিজে ট্রাই করে, সেগুলো করে আপনি জমা দিবেন। কারণ আমি যদি সবাইকে একই কাজ দিই, সবাই একভাবে চিন্তা করবে। একই কাজ আপনি 100% সেম টু সেম করে দিলেন, এখানে কিন্তু আপনি 10 জনে যা করছেন কিংবা আমি যে কাজ দিচ্ছি সেটাই করছেন, আপনি নিজে কখনো ট্রাই করেন নাই। আমি চাচ্ছি যে আমার ক্লাসটা ভালোভাবে বুঝে সে টুলস এর ব্যবহার করে নিজে কিছু ক্রিয়েট করবেন। ঠিক আছে, সেটা যেমনই যে যে জিনিসই হোক। ঠিক আছে, তখন দেখা যাবে যে আপনার প্রত্যেক দিনের টুলস এর ব্যবহারগুলো হচ্ছে, রেগুলার প্র্যাকটিস হচ্ছে, এবং আপনি কি করতে পারতেছেন, আপনার চিন্তা শক্তি কিভাবে কাজ করতেছে, আপনি কি করতে চাচ্ছেন, সেখানে যেগুলোতে আটকায় যাচ্ছেন সেগুলো প্রশ্নগুলো নোট করেন। নোট করে এগুলো রাখেন ক্লাসের জন্য, যে আমি এইটা করতে চেয়েছিলাম, এটা করতে পারি নাই, এটা কি এটার দ্বারা সম্ভব কিনা। তখন আপনি আপনার প্রশ্নটার উত্তর পেয়ে যাবেন। কারণ আপনি প্র্যাকটিস করতে গিয়ে একটা সমস্যা, সমস্যা থেকে একটা প্রশ্ন, একটা প্রশ্ন থেকে একটা উত্তর, আর এই একটা উত্তর পেলেই আপনি একটা নতুন কিছু শিখবেন। তার মানে আপনাকে প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে। আন্ডারস্টুড, থ্যাংক ইউ। স্যার আমার একটা কথা ছিল স্যার, প্রশ্ন কি ছিল বলেন? যে স্যার এগুলো তো ভিডিও দিতে হবে না, আমি যদি অন্যভাবে করি তাহলে তো কোনো প্রবলেম নাই?
না, এটা তো ভিডিও প্রয়োজন নেই। এখান থেকে যেটা হচ্ছে আমরা যে ক্লাসটা করলাম, এটার ডিফল্ট জি জি প্রথম জি ফরম্যাটটা আমি বলে দিই যে এটা ফাইল থেকে সেভ অপশনে গিয়ে আপনি এটাকে সেভ করবেন না। যে কাজটা করছেন এটাকে একটা নাম দিয়ে আপনার ড্রাইভের কোনো একটা জায়গায় সেভ করবেন। সেভ জি করে স্যার, এই ফাইলটাই আপনারা অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিয়ে দিবেন। জিপ ফাইল পরবর্তীতে করে জমা দিয়ে দেবো। হ্যাঁ, এগুলোকে আমরা প্রয়োজনে পরবর্তীতে জেপিজি, পিএনজি করার অপশনগুলো দেখিয়ে দিব। আচ্ছা, কারো ওখান থেকে প্রচুর শব্দ হচ্ছিল, একটু মিউট করে জি নিলে ভালো স্যার, হতো। ওই আরেকজন কে জানি ইয়ে করছে এর জন্য সব। ওকে স্যার, ঠিক আছে, আমি মিউট করে দিচ্ছি স্যার, থ্যাংক ইউ। হ্যালো। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আমাদের সময় আছে 2 মিনিট। স্যার জি স্যার। স্যার স্যার আমার একটা প্রশ্ন স্যার ছিল। আমি প্রথম ক্লাসটা পাইনি স্যার, মানে অ্যাটেন্ড করতে পারিনি। আচ্ছা, স্যার অ্যাসাইনমেন্ট জমা দিবেন কিভাবে? প্রথম ক্লাসটা যদি না পেয়ে থাকেন সেক্ষেত্রে ভিডিওটা কালেক্ট করতে পারবেন, যে আপনি যেখান থেকে ক্লাসে যুক্ত হয়েছিলেন আমাদের ভিডিওটা আপলোড হয়ে গেলে তার নিচে একটা বাটন পাবেন, ডাউনলোড জি বাটন, স্যার। সেখান থেকে ভিডিওটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে? আর অ্যাসাইনমেন্টের কথা যে বলছেন যে ওকে ওকে স্যার। ক্লাসে ম্যাডাম বলে দিয়েছিল কিভাবে অ্যাসাইনমেন্ট জমা দিতে হয়। আপনাদের ওই অ্যাসাইনমেন্ট অপশন থেকে অ্যাসাইনমেন্টের ভিতরে গিয়ে আপনার নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে তার ভিতরে আপনার অ্যাসাইনমেন্টটা জমা দিয়ে দিবেন। স্যার একটা কোশ্চেন ছিল। স্যার হ্যালো স্যার। জি বলেন। হ্যালো স্যার, কুইজের ব্যাপারে একটু জিজ্ঞেস করছিলাম। ফার্স্ট এক মিনিট, কারো ওখান থেকে খুব শব্দ হচ্ছে, যে সম্ভবত যে পান্না আক্তার নামে যে আপু আছেন, পান্না আক্তার নামে যে আপু আছেন, আপনি একটু মিউট করুন। হ্যালো হ্যাঁ বলেন। হ্যালো জি বলেন। জি, আমি কুইজের ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম। একটা কুইজ দেখেছি, সেখানে আপনার অনেকগুলো কোশ্চেন আছে। তো প্রথমে আমি বুঝতে পারি নাই, আমি আন্দাজে সিলেক্ট করেছি। আসলে ওখানে যে কুইজের যে কোশ্চেনের অ্যান্সার গুলো, ওগুলো কিন্তু আসলে আমরা জানি না। হ্যাঁ, তো আর কুইজ সপ্তাহের মধ্যে বা মানে কি কয়দিন পরে কি করতে হবে, বা আচ্ছা, রিজেক্টের অপশন আমি এখন বিষয়টা ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে যে অনেকের ধারণা যে আসলে কুইজ যদি সম্পূর্ণ না দিতে পারি আমার হয়তো বা মার্কশিটে নাম্বার আসবে না কিংবা এমন কিছু হবে। তো এখানে যে জিনিসটা হচ্ছে, কুইজটা হচ্ছে আপনাদের একটা, যেটা বলতে পারেন যে সাধারণ জ্ঞানের মতো একটা জন্য এটা দেওয়া, যেটা আপনি যদি এটা ফিল করতে পারেন, যেমন আপনি এটা যদি ফিল আপ করতে পারেন আপনাদের জন্য সুবিধাটা হচ্ছে এরকম যে আমি ক্লাসে যে টপিক নিয়ে আলোচনা করছি অনেক সময় কুইজের সাথে এটা মিল নেই। তো আমি যদি জি। কুইজের সাথে মিল করার জন্য আপনাদের ক্লাস করাই, তাহলে দেখেন যে আমি আপনাদের কুইজের উত্তর শেখাতে গেলেই এখানে আপনাদের ক্লাসের পার্টটা শেষ হয়ে যাবে। তখন কি হবে, আপনারা কিন্তু কাজ শিখতে পারলেন না, শুধু কুইজটা শিখলেন। ওটা বুঝতে পেরেছি, কিন্তু আমরা আমি একটু কুইজটা ক্লিয়ার করি। কয়দিনের মধ্যে দিতে হবে বা কিভাবে? ম্যাডাম আমি একটু ক্লিয়ার করি, তারপর আপনি কথা বলেন, সমস্যা নেই। আমি যেটা বলি সেটা হচ্ছে যে আমরা এই কুইজটা দেওয়ার কারণ হচ্ছে যে আমরা সাধারণ জ্ঞান বেশি পাওয়ার জন্য যেখানে যে কুইজগুলো দেওয়া আছে আমরা কিন্তু সবাই চেষ্টা করব যে আমি এটা কিভাবে পূরণ করতে পারবো। সেক্ষেত্রে এখানে যে অপশনগুলো দেওয়া থাকে আমরা চাইলে এই প্রশ্ন দিয়ে গুগল সার্চ করে বিভিন্ন উত্তরগুলো দেখতে পারি। এই উত্তরগুলো দেখলে আমাদের কি হবে, যে আমাদের ওই সম্বন্ধে জানা হয়ে যাবে। কুইজে যেটা দেওয়া আছে এই সম্বন্ধে আমাদের একটা ধারণা হয়ে যাবে। তখন আমার বাড়তি একটা জিনিস শেখা হচ্ছে ক্লাসের পাশাপাশি। তাহলে আমরা চেষ্টা করব সবাই কুইজের উত্তরগুলো দিব এবং এগুলো নিয়ে একটু রিসার্চ করব। এখানে আপনি কুইজের উত্তর না দিলেও তেমন কোনো সমস্যা হবে না, কিন্তু কুইজের উত্তর যারা দিবে তার মানে তারা কিছুটা রিসার্চ করেছে ডিজাইন নিয়ে কিংবা ওই প্রশ্নগুলো নিয়ে, তাদেরকে আলাদা একটা মার্ক দেওয়া হবে। জি না, আমি অলরেডি চিন্তা করেছিলাম যে গুগল সার্চ করব, কিন্তু আমি আসলে ফার্স্ট ক্লাসে পাইনি তো একটু কনফিউজ হয়ে গিয়েছিলাম, এর জন্য ক্লিয়ার হয়ে গেলাম। আচ্ছা, আর কারো কোনো হ্যালো প্রশ্ন আছে? হ্যালো স্যার, জি। ডাইরেক্ট টুলের আর কি কাজ করা যেতে পারে? ডাইরেক্ট টুল দিয়ে আর কি করতে পারি আমি? ডাইরেক্ট টুল বলতে? ডিরেক্ট টুল। হ্যালো, সরি, কই জি বলেন। এটা কি সিলেকশন টুল? সরি, সিলেকশন টুল আর কি। জি হ্যালো, জি বলেন। সিলেকশন টুল দিয়ে আমি আর কি কি কাজ করতে পারি একটু দেখাই আরে দেন। ভাই, আপনি একদিনে সব শিখতে চাচ্ছেন নাকি? ওই হ্যালো, আচ্ছা, এখানে আমি একটু বলি, যেটা হচ্ছে যে অনেকে এখানে একদমই নতুন, হয়তোবা আমরা মনে করতেছি যে আমি একটু জানি কিংবা আমি একটু বুঝি, ওনার প্রশ্নটা একটু অদ্ভুত টাইপের মনে হচ্ছে। আসলে এটা না, অনেকে নতুন এসে যেহেতু বুঝতেছে না সেক্ষেত্রে প্রশ্ন করতেছে। এটাকে আমি সবাইকে সমানভাবে দেখবো। এখানে যেটা হচ্ছে আপনি বলছেন সিলেকশন টুল দিয়ে আমি কি করতে পারি। ঠিক আছে, এখানে সিলেকশন টুল দিয়ে আমি প্রথম যে কয়েকটা কথা বলেছি, কোনো অবজেক্টকে সিলেক্ট করা,
তো এখানে অবজেক্ট বলতে আমার একটা শেপ আছে, এটা যে কোনো ডিজাইন হতে পারে, অনেকগুলো শেপ একসাথে থাকতে পারে, এখানে বৃত্ত থাকতে পারে, কিংবা আমি একটা পাখি তৈরি করছি, পাখি থাকতে পারে, একটা ফুল থাকতে পারে, যেটাই থাকুক না কেন সেই জিনিসটাকে আমি সিলেক্ট করার জন্য আমি সিলেকশন টুল ব্যবহার করব, এবং সেই জিনিসটাকে সরানোর জন্য আমি সিলেকশন টুলের ব্যবহার করব, এবং সেটাকে সাইজের পরিবর্তন করার জন্য আমি সিলেকশনের ব্যবহার করব, এবং এটাকে ঘোরানোর ক্ষেত্রেও আমি সিলেকশন ব্যবহারটা করতে পারি। এটা কি টুল? আর আরেকটা জিনিস হচ্ছে যে আমি চাইলে সিলেকশন ম্যানুয়ালি করতে, যে সিলেকশনের কাজ হচ্ছে মুভ করা, সেক্ষেত্রে আমি সিলেকশন কোন একটা অবজেক্টকে সিলেক্ট করে যদি সিলেকশন টুলে এটা ডাইরেক্ট হ্যান্ড ডাবল না, ক্লিক করি, সেক্ষেত্রে আমি মুভ করার অপশন পাবো। জি স্যার, ডাইরেক্ট সিলেকশন টুল আর এ তো সিলেকশন টুল তো একই, তো এই ডাইরেক্ট সিলেকশন টুলটা দেখতে চাচ্ছিলাম আর কি। আজকে তো আমাদের ক্লাসের টপিক তো শেষ, আমরা তো একদিনে তো সব শেখাচ্ছি না, আমরা আস্তে আস্তে আসবো। ডিরেক্ট সিলেকশন টুলের কি স্যার কাজ? আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার এই যে CS6 এ কি আমরা ওই যে যেটা কর্নার আমরা রাউন্ড করলাম বস, যে আপনার ডিরেক্ট সিলেকশন দিয়ে, এটা কি CS6 এ আছে? না, এটা হচ্ছে আপনার ইলাস্ট্রেটর CC 18 ভার্সনের উপরে হতে হবে। আচ্ছা, জি জি। আর CS6 এর ক্ষেত্রে যদি আপনি এটা কর্নার করতে চান, এটাকে সিলেক্ট করে আপনার এই অপশনটা পাবেন, যে কর্নার অপশন, এখান থেকে কর্নার করতে হবে। ঠিক আছে, এখানে গিয়ে আপনি কর্নার করে দিতে পারবেন। এটা হচ্ছে এখানে শর্টকাটে দেওয়া আছে, এখানে আপনাকে ম্যানুয়ালি করতে হবে। হ্যালো, জি বলেন। আমরা তো এই ইলাস্ট্রেটর 10 এ শিখতেছি, এখন আমরা ওইটার সাথে মিলজুল কম পাইতেছি আর কি। এখন যদি ধরেন ওই আগের ভার্সনটা ব্যবহার করেন, সফটওয়্যার আপডেট হওয়ার কারণেই হচ্ছে কিছু ফিচার বাড়ানো, কিছু সুবিধা বাড়ানো, কাজের সুবিধার্থে কিছু জিনিসকে অ্যাড করা, যে কাজগুলোকে সহজ করে দেওয়া। এখন যদি ব্যাকডেটটা ব্যবহার করেন তাহলে আপডেটের সাথে তো একটু পার্থক্য থাকবে। সিসি তে হলে কাছাকাছি হয়, তাইলে আমি সিসি তে দেখাতে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমাদের ক্লাসের সময়টা অনেক ওভার হয়ে গেছে, আমি আজকের মতো কেটে দিচ্ছি। নেক্সট ক্লাসের জন্য সবাইকে স্বাগত। হ্যালো, জি বলেন। হ্যালো স্যার, আমার একটা প্রশ্ন ছিল যে আমার সফটওয়্যারটা আমি নামাইতে পারিনি, আপনি যদি একটু ভিডিওর মাধ্যমে এটা দেখাই দিতেন তাহলে অনেক ভালো হতো। সফটওয়্যারটা একটু নিজে থেকে আপনাদের কালেক্ট করতে হবে, কারণ এখানে যারা আছে, আমার কিন্তু একটা ব্যাচ না, অনেকগুলো ব্যাচ, সেক্ষেত্রে সবাইকে যদি আমি এক এক করে দেখাতে চাই আমার কয়েক মাস লেগে যাবে, কিংবা বছর লেগে। ফেসবুক পেজে আছে, ঠিক আছে, আপনারা আপনি ফেসবুক পেজে অ্যাড হন, অ্যাড হইলে আপনাকে সবাই দেখাই দিবে কেমনে কি করতে হয়। আপনাদের ফেসবুক যে মেসেঞ্জার গ্রুপ আছে, একজন আরেকজনের সহযোগিতা নিয়ে নিজেরা একটু ইয়ে করেন, কারণ আমরা যখন স্কুল ভার্সিটি বা যে কোনো জায়গায় ক্লাস করতাম, একজন আরেকজনের কিন্তু ক্লাসমেটকে খুব সহযোগিতা করতাম। তো নিজেরা যদি একটু সহযোগিতা করি, যারা একটু দুর্বল আছে তারা দুদিন পরে আপনার লেভেলে চলে যাবে ইনশাআল্লাহ। জি স্যার, অবশ্যই। আচ্ছা, ওকে, ধন্যবাদ সবাইকে। স্যার কালকের অ্যাসাইনমেন্ট কি? আমি যে কাজগুলো দেখিয়েছি এই কাজগুলো থেকে আপনি যা করতে পারবেন সেটা করে জমা দিবেন। ও থ্যাংক ইউ স্যার। স্যার করা কি বাধ্যতামূলক? অ্যাসাইনমেন্ট দিলে আপনার ওখানে আলাদা একটা মার্ক থাকবে, আপনার অ্যাক্টিভিটিস এর উপর একটা মার্ক থাকবে, কুইজ দিলে সেটার উপর আলাদা একটা মার্ক থাকবে। এই সবগুলো মার্ক যোগ করে আপনার সার্টিফিকেটে এটা একটা ইফেক্ট ফেলবে। ওকে স্যার, থ্যাংক ইউ। হ্যালো স্যার। জি বলেন। হ্যালো, জি জি বলেন। আমি তো স্যার গ্রাফিক্সের মানে সফটওয়্যারটা নামাইতে পারিনি, আমি ওইটার কথাই বলছি। আমিও এটাই বলছিলাম যে আপনারা মেসেঞ্জার গ্রুপে আপনাদের সবাইকে অ্যাড করা আছে, সেখানে একজন আরেকজনের হেল্প নিয়ে সফটওয়্যারগুলো ইনস্টল করে ফেলতে পারবেন। আর আমাদের ইশিকুনের প্রাইভেট যে ফেসবুক গ্রুপটা আছে, এখানে সফটওয়্যার লিংক গুলো দেওয়া আছে। ঠিক আছে স্যার, আমার একটা কোশ্চেন ছিল।